আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ যে বিষয়টি আলোচনা করব তা রীতিমতো গভীর মনোযোগের দাবি রাখে। গত কয়েকদিন ধরে রাজনীতিতে যে গুঞ্জন চলছে তার কেন্দ্রে রয়েছে একটি অসমর্থিত সূত্রের খবর। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতার সাথে দেশের সামরিক প্রধানের এমন বৈঠক কি কেবলই সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত? প্রথমেই বলে রাখি, ক্যান্টনমেন্টে রাজনৈতিক সভা সমাবেশ বা উচ্চ পর্যায়ের আলোচনা হামেশাই হয়ে থাকে, কিন্তু এই বৈঠকটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এই বৈঠকের সময় মির্জা ফখরুলের সাথে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি, যিনি বিএনপির চেয়ারপারসনের সামরিক উপদেষ্টা। মজার বিষয় হলো, এই ফজলে ইলাহি 5ই আগস্টের আগে জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়ের দায়িত্ব পেয়েছিলেন বলে জানা যায়। অর্থাৎ এই চ্যানেলটি নতুন নয়, বরং চলমান পরিস্থিতির গভীরে এর যোগাযোগ রয়েছে। বৈঠকের যে সম্ভাব্য এজেন্ডা নিয়ে গুঞ্জন চলছে তা সরাসরি দেশের ক্ষমতার পালাবদলের সাথে সম্পর্কিত। আলোচনায় সবচেয়ে বড় যে বিষয়টি উঠে আসতে পারে তা হলো ডক্টর ইউনূস সরকারের পরিবর্তে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন। আপনারা জানেন, বর্তমানে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে শুনানি চলমান রয়েছে। বিএনপির একান্ত চাওয়া হলো বর্তমান প্রধান বিচারপতিকেই সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হোক। তিনি আগামী 27শে ডিসেম্বর অবসরে যাবেন। এই চাওয়া শুধু বিএনপির নয়, এর পেছনে দেশি বিদেশি, বিশেষ করে মার্কিন চাপ থাকতে পারে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কেন বারবার প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করছেন? এসব ঘটনাই ইঙ্গিত দেয় যে পর্দার আড়ালে একটি পাল্টা সরকার গঠনের চিন্তা চলমান রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন। নভেম্বরে তার ৬০তম জন্মদিন। শোনা যাচ্ছে তিনি হয়তো এর আগেই দেশে ফিরতে পারেন। এই বৈঠকে সেনাপ্রধানের সাথে তারেক রহমানের দেশে ফেরার নিশ্চয়তা বা নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলাপ হতে পারে। একজন সামরিক প্রধানের সাথে এই ধরনের আলোচনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কতটুকু জরুরি সেটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না। তবে এই আলোচনা সত্ত্বেও আমাদের দেশের বর্তমান পরিস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়। জেনারেল ওয়াকারুজ্জামান যেন জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পারছেন না, এবং জনগণের একটা বড় অংশকে বাইরে রেখে তিনি বর্তমান ইউনূস সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। দেশ বর্তমানে 2006 সালের শেষের দিকের সংকটের মতো এক গভীর খাদে পড়ে আছে। তখনকার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে তালবাহানা হয়েছিল, এখনকার পরিস্থিতিও অনেকটাই তেমন। এই গভীর সংকটের পরিণতি কি হতে পারে? বিশ্লেষকদের আশঙ্কা এই বিষয়টি খুবই ভয়াবহ। সামনের দিনগুলোতে বাংলাদেশে বড় ধরনের সহিংসতা, আগুন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই অরাজকতা পার করে যদি একটা শান্ত পরিস্থিতি তৈরি হয় এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যায়, তবেই হয়তো দেশের এই অস্থিরতা কাটবে। কিন্তু সেনাপ্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও বর্তমান সময়ে শিশু এবং পাগল ছাড়া কেউই নিরপেক্ষ নয়, তবুও সামরিক প্রধানের অন্ধ পক্ষপাতিত্ব দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি যদি সত্যিই সেনা সমর্থিত এই সরকারকে নির্দেশ দিয়ে দ্রুত পরিস্থিতি ভালো করার উদ্যোগ না নেন, তবে দেশের ভবিষ্যৎ আরও খারাপের দিকে যেতে পারে। এই বৈঠক হয়তো তারেক রহমানের ফেরা বা একটি সাজানো সরকার গঠনের প্রক্রিয়ার অংশ, যা দেশের সংকটকে আরও দীর্ঘায়িত করতে পারে। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে পর্দার আড়ালে হওয়া এই বৈঠকের ফলস্বরূপ সামনে কোন বড় ঘটনা ঘটতে চলেছে। সেটা কি সরকারের পরিবর্তন, নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বিএনপির মধ্যকার যে বৈঠকগুলো হয়েছে বা যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার নিশ্চয়তা কিনা? এখানে সেনাপ্রধান নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান রয়েছে।
এবং সেই সকল গুঞ্জনের কারণে আমাদের বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন সেই সেনাপ্রধান নিয়ে ব্যাপক বিতর্কও কিন্তু বর্তমান সময়ে চলমান। তবে দেশের মানুষ প্রথমে সেনাপ্রধানের উপর যেভাবে ভরসা রেখেছিলেন, এখন বর্তমান সময়ে সেনাপ্রধানের উপর সেই ভরসাটুকু নেই। প্রথমত, ভরসা উঠে যাওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশে 5ই আগস্টের পরে যে সকল ঘটনাসমূহ এখন পর্যন্ত ঘটছে সেই সকল ঘটনাসমূহের কারণে। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি কোনোভাবেই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না। অনেকেই এখানে বলতে পারেন যে প্রকৃতপক্ষে সেনাবাহিনীর হাতে ক্ষমতা নেই, কিন্তু আমি বলবো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যতটা না ক্ষমতা রয়েছে তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানের হাতে কিংবা সেনাবাহিনীর হাতে। একে তো তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে, এবং দ্বিতীয়ত সেনাপ্রধানই কিন্তু 5ই আগস্টের পর সকল রাজনীতিবিদদের নিয়ে বা রাজনৈতিক নেতাদের নিয়ে মিটিং করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে তিনি একটি বিশদ ব্যাখ্যাও দিয়েছিলেন। কারণ তিনি নাকি চাইতেন না সেনাবাহিনী যেভাবে বিগত শাসনামলগুলোতে কলঙ্কিত হয়েছিল, অর্থাৎ সেনাকুয়ের মাধ্যমে ক্ষমতা দখলের যে একটি সিলসিলা বাংলাদেশে চলমান ছিল সেই সিলসিলা পুনরায় সেনাবাহিনীর কাঁধে আসুক, অথবা সেনাবাহিনী সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাক। তাই তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সবাইকে নিয়ে একমত পোষণ করেছিলেন। সুতরাং সেনাপ্রধানের এই দায়িত্ব ছিল দেশকে নিয়ন্ত্রণ করা, দেশের জনগণকে নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কিন্তু সেনাপ্রধান এবং সেনাবাহিনী সেটি করতে ব্যর্থ হয়েছে, যদিও তারা ব্যাপকভাবে চেষ্টা করেছে। কিন্তু এই চেষ্টার যে ফাঁকফোকরগুলো রয়েছে সেই ফাঁকফোকরগুলোর কারণেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের ববক্রেসি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি সেই পরিস্থিতিও অনেকটা স্থিতিশীল থেকে অস্থিতিশীল হয়ে গেছে। সুতরাং এই যে দেশের জনগণ যারা রয়েছেন তারা সেনাপ্রধানের উপর এখন বর্তমান সময়ে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারছেন না। সুতরাং সেনাপ্রধান আসলে কি করতে চাচ্ছেন এবং সেনাপ্রধান কি করবেন এই বিষয়টি নিয়ে জনগণের মধ্যে ব্যাপক একটি গোলযোগ দেখা দিচ্ছে। অর্থাৎ জনগণ কোনোভাবেই কিন্তু সেনাপ্রধানের উপর যে ভরসা তারা রেখেছিলেন প্রথমত, অর্থাৎ 5ই আগস্টের পরে, সেই ভরসা এখনো রাখতে পারছেন না। যার কারণে জনগণ এখন নানামুখী প্রশ্ন করছেন। কেউ কেউ বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং এই সব কিছুর দায়ভার সেনাপ্রধানের উপর যাচ্ছে কিংবা সেনাবাহিনীর উপর যাচ্ছে। আদৌ জনগণ এই যে দোষ ত্রুটি দিচ্ছেন বা দায়ভার সেনাবাহিনীর উপর দিচ্ছেন, আমি মনে করি এটি আসলে সেনাবাহিনীর উপর দেয়া খুব একটা ভালো জিনিস নয়, কিংবা সেনাবাহিনীর উপর দেয়া ঠিক নয়। কারণ সেনাবাহিনী যথেষ্ট পরিমাণের চেষ্টা করছে, সেনাপ্রধান যথেষ্ট পরিমাণের চেষ্টা করছেন। চেষ্টা করার পরও যদি কোনো কিছু ঘাটতি থেকে যায় তাহলে সেটির যে সঠিক পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া জরুরি। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠন অথবা একটি সুষ্ঠু নির্বাচন, এই পদক্ষেপগুলো সেনাপ্রধান যত দ্রুত নিতে পারবেন ততই আমার মনে হয় সেনাবাহিনীর উপর থেকে, সেনাপ্রধানের উপর থেকে এই যে দুষ্ত্রুটির একটি দোষারোপ সেই দোষারোপ কেটে যাবে এবং বাংলাদেশের পরিস্থিতি হয়তোবা আরো সুন্দর হয়ে যাবে। এখন দেখার অপেক্ষায় সেনাপ্রধান আসলে কি সিদ্ধান্ত নেন।